আফগানিস্তানের সাথে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৮১ রানের বড় একটা ব্যবধানে পরাজিত হয়। সেখানে বাংলাদেশ সিরিজটা হারে। যেই ম্যাচটাতে বাংলাদেশ সিরিজ বাঁচানোর একটা লড়াই ছিল, কিন্তু যে লড়াইটার ছিটে ফোটা ছিল না বাংলাদেশ টিমের কোনো অ্যাপ্রোচের মধ্যে। বলতে গেলে একদমই ব্যাটিং ব্যর্থতা, একদমই জঘন্য ব্যাটিং। এরকম ব্যাটিং বর্তমান ওডিআই ফরম্যাটে কোনো দলের বিপক্ষে করেছে বা করবে কিনা সেটা নিয়ে অনেক কিছু সন্দিহান। ঠিক তেমনটাই ১০৯ রানে বাংলাদেশ অল আউট হয়েছে। বলতে গেলে ৩০ ওভার ব্যাট করতে পারেনি। আগের ম্যাচে যখন ১৬৮টা ডট বল, দ্বিতীয় ম্যাচে ১৭১ বলের মধ্যে বাংলাদেশ দল অল আউট হয়েছে। যেখানে শুরু থেকে বাংলাদেশের ব্যাটিং ধরনটা দেখে মনে হয়েছিল বাংলাদেশ ১৯০ রান চেস করতে নামেনি, বাংলাদেশ ২৯০ রান চেস করতে নেমেছে। বলতে গেলে সেই কথাটাও ভুল হবে, ২৯০ জায়গায় ৩৯০ দিলে ভুল হবে না। যেভাবে তারা অ্যাগ্রেসিভ ব্যাটিংটা দেখিয়েছে এবং একের পর এক উইকেট থ্রো করে এসেছে। তানজিদ হাসান তামিম যেভাবে আউটটা হলেন, না করলেন পুল, না করলেন হুক, কি শট খেললেন, উইকেট বিলিয়ে দিয়ে আসলেন। নাজমুল হাসান শান্ত, ওডিআই ফরম্যাটের ওয়ান ডাউন পজিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পজিশন। যে পজিশনে আপনার দায়িত্বের ভারটা নিতে হবে, দলকে টেনে নিয়ে যেতে হবে, দলের ফোকাসটাকে ঠিক রাখতে হবে, আপনার নিজের ফোকাসটাকে ঠিক রাখতে হবে। কিন্তু নাজমুল হোসেন শান্ত যেভাবে প্রথম ওয়ানডেতে আউট হলেন, যেভাবে দ্বিতীয় ওয়ানডেতে একটা রান আউট হলেন, যেখানে ২ রান নেওয়ার কোনো দরকারই ছিল না। তারপরে তৃতীয় উইকেট সাইফ হাসানকে নিয়ে ইতিমধ্যে আমি কয়েকটা পোস্ট করেছি। সাইফ হাসানকে নিয়ে আমার যেটা মনে হয়, সাইফ হাসানের যে মেন্টালিটি বা যে মাইন্ড সেট আপ, সেটা টি-20 স্টাইলের। তিনি যেভাবে টি-20তে যতটা না সাকসেস, ওডিআইতে কিন্তু তিনি ততটা সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তাকে ওয়ানডেতে বিবেচনা করা আমার মনে হয় ভুল। কারণ তার যে পাওয়ার হিটিং, তার যে অ্যাগ্রেসিভ ক্রিকেট, তার যে মাইন্ড সেট আপ, সেটা কিন্তু ওয়ানডের সাথে কিন্তু তেমনটা যায় না। সেখানে সাইফ হাসানকে আমরা যখন ওয়ানডেতে খেলতেছি, সাইফ হাসান বারবার যখন ২০-৩০ রান করবে ১৫ বলে বা ২০ বলে করে, তারপর সাইফ হাসান আউট হয়ে যাবে। যখন সাইফ হাসান দলের যে কাজটা দরকার, তার যে দলের প্রয়োজনে তার যে ইফোর্টটা দেওয়া দরকার, যখন সাইফ হাসান বারবার এই ইফোর্টটা দিতে ব্যর্থ হবে, তখন সাইফ হাসানের নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাসটা, সেটা কিন্তু হারিয়ে যাবে এবং সেই হারিয়ে যাওয়ার ফলেই সাইফ হাসানের ক্যারিয়ারের বড় একটা ইফেক্ট পড়তে পারে। ঠিক তেমনটাই। এবং চতুর্থ মিরাজের মানে ইতিমধ্যে মিরাজের ক্যাপ্টেন্সি অনেকটা ব্যাড লাক বলবো না কি বলবো বুঝতেছি না। মিরাজ দলে যখন রান করে সেই ম্যাচটা হেরে যায়। মিরাজ যেভাবে ইনকামিং ডেলিভারিগুলা বা যে বলটা একটু হালকা ভিতরে আসে পিচ করে, সেই বলগুলাতে বারবার মিরাজ ব্যর্থ হয় এবং সেখানে মিরাজের উইকেট হারানোর সম্ভাবনা তৈরি হয়। ঠিক তেমনি ওমর জায়ের বলে যেভাবে আউট হলেন, সে আউটটা একদম দৃষ্টিকটু। মিরাজ সেই দায়িত্বটা নিতে পারলেন না মিডিল অর্ডারে ব্যাট করতে নেমে, যখন রানটা টুকটুক করে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল, কোনো পাওয়ার হিটিং ক্রিকেটের দরকার ছিল না। এবং আমরা যদি তৌহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহান দুইটা আউট একসাথে আলোচনা করি এবং রাশিদ খানের বলে, যে রাশিদ খান বরাবরই বাংলাদেশের ক্ষেত্রে যে ডেলিভারিগুলো দিচ্ছেন, তার ১৫% মতো তিনি গুগলি বল দিচ্ছেন। কারণ বাংলাদেশের ব্যাটাররা গুগলিতেই বারবার পরাস্ত হচ্ছে এবং সেই গুগলিতেই পরাস্তর ফলে বাংলাদেশ কিন্তু উইকেট হারানোর জায়গাগুলো তৈরি হচ্ছে। উইকেট টেকিং কিন্তু বলগুলাই রাশিদ খান বের করতে পারছেন। এবং সেখানে যদি দেখি যেভাবে একের পর এক গুগলিতে পরাস্ত হচ্ছে নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, ঠিক তেমনই ভাবে নুরুল হাসান সোহান হচ্ছে এবং তৌহিদ হৃদয় যেভাবে ফুল লেন্থের একটা বল মিড উইকেটের উপর দিয়ে খেলতে গেলেন, একদম আনাড়ি একটা শট এবং বল পিচ করার আগেই মাইন্ড সেট আপ ঠিক করা যে আমি এই বলটা হচ্ছে বাউন্ডারি বের করব, এই বলটাতে ওভার বাউন্ডারি বের করব। এইরকম মাইন্ড সেট আপ থেকে আপনি যদি বের হতে না পারেন, আপনি কিন্তু বড় টিম হতে পারবেন না। বাংলাদেশ দল কত বড় টিম, এখন বাংলাদেশকে ২০২৭ কোয়ালিফায়ার খেলতে হতে পারে, যেখানে নামিবিয়া, ইউএস এর বিপক্ষে খেলতে হবে, নেপালের বিপক্ষে খেলতে হবে। বাংলাদেশ ওই লেভেলের টিমে চলে গেছে, যে দলটা দেশ বিশ্বকাপে বাছাই পর্বে ৩ নাম্বার পজিশন থেকে শেষ করেছিল, সেই দলটা এখন ১০ নাম্বার র্যাঙ্কিং, ৬ নাম্বার র্যাঙ্কিং থেকে
অবনতি হয়ে 10 নম্বর র্যাঙ্কিংয়ে চলে এসেছে এবং 2027 বিশ্বকাপে তাদের কোয়ালিফায়ার খেলতে হতে পারে। বুঝতে পারতেছেন কতটা বাজে একটা টিম। মাহমুদুল্লাহ রিয়াদের মতো এখন সম্মান বাঁচানোর মতো সেই খেলোয়াড়টা এখন বাংলাদেশ দলের নেই। এবং আমরা যদি দেখি লাস্ট ওডিআই সিরিজে 4টা টানা ওডিআই সিরিজে বাংলাদেশ দল পরাজিত হয়েছে এবং 11টা ওয়ানডে ম্যাচের মধ্যে 10টাতে হেরেছে বাংলাদেশ। কতটা জঘন্য পারফরমেন্স! বাংলাদেশ ওডিআইতে কতটা জঘন্য দলে পরিণত হয়েছে, যে দলটা নিয়ে বাংলাদেশের মানুষের যে ক্রিকেট ফ্যানদের মধ্যে যে উন্মাদনা সেটা যেন একটা পর পর হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে যতটা না উৎফুল্ল ছিল সেই উৎফুল্লতাটা যেন নষ্ট হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের এরকম মানে জঘন্য ব্যাটিং, দৃষ্টিকটু ব্যাটিং, বাজে ব্যাটিং, এটার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটারদের জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত। বাংলাদেশের বলারদের তোপে আফগানিস্তানের ব্যাটাররা কিন্তু সেরকম ভালো কিছু করতে পারেনি, 190 রানে গড়িয়ে গিয়েছে, কিন্তু একটা প্রান্ত থেকে দায়িত্বটা সামলে নিয়েছে ইব্রাহিম জাদরা। 95 রানে একটা ইনিংস খেলেছে। কিভাবে দলের বিপর্যয়টাকে সামাল দিতে হয় সেটা ইব্রাহিম জাদরান কিন্তু ঠিকঠাক করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেটা করতে পারেনি। সবাই এসে যেন টি-20 স্টাইলে সবাই এসে যেন 4 ছক্কার বন্যা বয়ে দিতে হবে, এই যে মাইন্ড সেট আপ। যখন আফগানিস্তানের ব্যাটাররা আফগানিস্তানের ইনিংসটাতে আফগানিস্তানটা 190 রানে অল আউট হলো, কমেন্টেটর থেকে বারবার বলা হচ্ছে এ ধরনের উইকেটে আপনাকে উইকেটে টিকে থাকতে হবে, সেই মাইন্ড সেট আপটা আপনার তৈরি করতে হবে। আপনাকে বিগ শট নেয়ার যে প্রবণতাটা সেটা কমিয়ে দিতে হবে, কারণ বিগ শট নিতে গেলে ব্যাটাররা উইকেট থ্রো করে আসতেছে। সেই কথাগুলো কি বাংলাদেশের ব্যাটাররা কি শুনতে পারেনি? সেই কথাগুলো কি বাংলাদেশের ব্যাটার অনুধাবন করতে পারেনি? সেই জায়গাটা থেকে কি বের হতে পারেনি? তারা ব্যাটিংয়ে নেমেই যেন সেই ভুলটাই করলো, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেললো, প্রত্যেকটা বলে বলে পাওয়ার হিটিং খেললো এবং উইকেটগুলো থ্রো করে দিল। তাদের দলটাকে একদম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে আসলো, সিরিজটাকে হারালো, সেই সাথে 27 বিশ্বকাপে কোয়ালিফাই করার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটাও হারিয়ে ফেললো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।